আজকের ভিডিওতে আমি বেসিক্যালি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে এসেছি। প্রত্যেককে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি আজকের প্রথম বিষয় বলি যে নবম দশমের সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে এবং তার পিছনে কিছু বাস্তব গ্রাউন্ড লেভেলে কিছু কারণ রয়েছে। আমি সে নিয়ে আজকে ডিসকাস করব। আর আমি গতকাল একটা ভিডিওতে বলেছিলাম যে ফ্রেশার্সদের সামনে কিন্তু, অর্থাৎ যে সমস্ত ফ্রেশার্সরা মানে ভেরিফিকেশনের ডাক পেয়েছো তাদের সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আসছে। সেখানে কমিশনের হাতে 20টা নাম্বার আছে, সেখানে কিন্তু একটা মারাত্মক খেলা হতে পারে। তো এটা শোনার পরে কিন্তু অনেকে আমাকে নানা কমেন্টস করেছো। তো যাই হোক, আমি সে বিষয়ে আজকে আলোচনা করব এবং এই সামগ্রিক নিয়োগ প্রক্রিয়া ভোটের আগে মনে হয় না সম্পন্ন হবে। কেন বললাম, যুক্তি সহ কারণটা তোমরা শোনো, আর পারলে ভিডিওটা একটু শেয়ার করো সবার সাথে। প্রথমে বলি যে নবম দশমের সেকেন্ড লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে, তার উত্তর অবশ্যই আছে এবং সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে। কেন বললাম হবে, দেখো একটা কিছু বাস্তব এখানে যুক্তি আছে। তোমরা জানো যে এই যে নবম দশমের রেজাল্ট গত পরশুদিন পাবলিশ হয়েছে, সেখানে ইন সার্ভিস প্রায় 3000 প্লাস যারা ভেরিফাইড ডাক পায়নি। ব্যাপারটা মন দিয়ে শোনো, ইন সার্ভিস 2016 যোগ্য শিক্ষক এমন আছেন 3000 ক্যান্ডিডেট, ওনারা কিন্তু এইবারে নবম দশমে মানে ভেরিফাইড ডাক পাননি। তো সেখানে সাংবাদিকদের করা প্রশ্নে মাননীয় শিক্ষামন্ত্রী উনি পরিষ্কার বলেন যে সরকার সে নিয়ে বা মুখ্যমন্ত্রী সে নিয়ে ভাবনা চিন্তা করছে, আপনাদের চিন্তা করার দরকার নেই। তো এই যে পয়েন্টটা উনি টাচ করে গেলেন, তো সেখানে যেটা হতে পারে সম্ভাবনা আছে, যেসব মানে সরকার আগে দেখছে যে কোন কোন ইন সার্ভিস জব পেল না, মানে ডাক পেল না বা চাকরি থেকে ছিটকে গেল, তাদের একটা লিস্ট করা হবে। সেই লিস্ট সাপেক্ষে পুনরায় মানে কিন্তু প্রার্থীদের ডাকা হবে ডকুমেন্টস ভেরিফাই এবং ইন্টারভিউর জন্য। কারণ সরকারের প্রধান এবং মেন লক্ষ্যটা হচ্ছে 2016 ইন সার্ভিস প্রত্যেককে চাকরিতে ফিরিয়ে দেওয়া। সেটা করতে গেলে একটাই রাস্তা আছে, সেখানে সিট সংখ্যা, সেখানে ভ্যাকান্সি বাড়িয়ে লোয়ার নাম্বার দিয়ে কিন্তু ডাকতে হবে। সেক্ষেত্রে ফ্রেশাররা অনেকটা চান্স পাচ্ছে বা পাবে, সম্ভাবনা আছে। কাজেই সেকেন্ড লিস্ট প্রকাশের সম্ভাবনা খুব খুব বেশি। নাম্বার 1 গেল। নাম্বার 2, আমি গতকাল যে ভিডিও দিয়েছিলাম যে ফ্রেশারদের সামনে বড় একটা বিপদ আসছে, একটা চ্যালেঞ্জ আসছে, এটা অনেকে অন্যভাবে কথাটা নিয়েছ। ব্যাপারটা শোনো, তোমরা জানো যে গতকাল যে লিস্টে দেখেছে সেখানে 1:1.6 রেশিও দেখা হয়েছে, অর্থাৎ প্রতি 10টা ভ্যাকান্সির পিছনে প্রায় 16 জনকে ডাকা হয়েছে। তো সেখানে সাপোজ মনে করো যে সেখানে 10 জন ক্যান্ডিডেট নেওয়া হবে, ডাকা হয়েছে কতজনকে? 16 জনকে। মনে করো তার মধ্যে, কথায় বলছি, তার মধ্যে প্রায় ধরো 10 জন আছে ইন সার্ভিস 2016 আর 6 জন আছে ফ্রেশার। ব্যাপারটা মন দিয়ে শোনো, 10 জন আছেন ইন সার্ভিস 2016 এবং 6 জন আছেন কিসে, মানে ফ্রেশার ক্যান্ডিডেট। যখন সেখানে ইন্টারভিউ বা যখন সেখানে ডেমো প্রক্রিয়া হবে, যেখানে 10+10=20 মার্কস রয়েছে, সেখানে কিন্তু প্রায়োরিটি বেশি কাদের? ইন সার্ভিসদের, যেহেতু তাদের লক্ষ্য রেখে এই পরীক্ষাটা কন্ডাক্ট করা হয়েছে। যদিও সরকার সেখানে টাকা তোলার জন্য, পরিষ্কার বলছি, কোট আনকোট বললাম, টাকা তোলার জন্য সেখানে ফ্রেশারদেরকে পরীক্ষায় বসিয়ে এটা সামনে তাদের ললিপপ দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা পরিষ্কার কথা, এটা প্রত্যেককেই বুঝতে পেরে গেছে। কাজেই সেক্ষেত্রে কিন্তু কমিশন সেক্ষেত্রে চাইবে অবশ্যই ইন সার্ভিসদের আগে দিতে।
অর্থাৎ এখানে যা পরিস্থিতি, ফ্রেশারদের কিন্তু 20-তে 20 পেতে হবে ডেমো প্লাস ইন্টারভিউ, যেটা কিন্তু খুবই একটা অবাস্তব কথাবার্তা। ডেমো এবং ইন্টারভিউ সেখানে 20-তে 20 পাওয়া কিন্তু খুব টাফ ব্যাপার আছে, যেখানে অতি সহজেই ইন সার্ভিসটা পেয়ে যাবেন, কিন্তু ফ্রেশারদের সেটা করতে গেলে অনেক অনেক কষ্ট, বা সেক্ষেত্রে আদৌ হবে কি না এ নিয়ে আমার প্রশ্ন আছে। কাজেই ফ্রেশাররা যারা ডাক পেয়েছ খুবই ভালো, আমার তরফ থেকে তাদের প্রত্যেকে যারা হার্দিক অভিনন্দন। তো তোমরা কিন্তু প্রত্যেকে প্রিপারেশন জোর কদমে নাও, যাতে করে না একটি নাম্বারও হাতছাড়া না হয় তোমার নিজের ভুলের জন্য। ঠিক আছে, মানে বাইরে থেকে তোমার মানে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও ইন্টারভিউর জন্য। ঠিক আছে, যেটা সাবজেক্টে বা বিএড যার সাবজেক্টে যদি ভালো একটু মন দিয়ে তোমরা পড়ো, বাড়িতে স্টাডি করো, এছাড়া ভিন্ন রাস্তা নেই। ফ্রেশাররা খুবই সাবধানে পা ফেলবে যা ডাক পেয়েছো কল ফর ভেরিফিকেশনে। যাই হোক, এবারে এই যে সামগ্রিক যে নিয়োগ প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কি ভোটের মধ্যে সম্ভব হবে? আমি অলরেডি একটা গতকাল ভিডিও দিয়েছি যে 12 তারিখে সুপ্রিম কোর্টে নক করেছে আমাদের স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। তাদের বক্তব্য কি, যে এই সামগ্রিক প্রক্রিয়াটাকে আরও এক্সটেনশন দিতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে ডেডলাইনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা প্রায় অসম্ভব, এবং তার পিছনে কি যুক্তি খাড়া করেছেন কমিশন, এবং সেটা সম্ভবত 19শে ডিসেম্বরের মধ্যে এটার মানে কেসটা মানে কোর্টরুমে উঠবে। এখন দেখার বিষয় কমিশন যা দাবি করছে এক্সটেনশন, প্রায় 3.5 মাস, 4 মাস, 5 মাস প্রায় টাইমটা এক্সটেন্ড করতে চাইছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেটাই মান্যতা দেয় কিনা সেটা এখন দেখার বিষয়। কাজেই ভোটের মধ্যে যদি একবার ভোটের ঘন্টা বেজে যায়, তাহলে কিন্তু ওই মানে এমপ্যানেল কাউন্সেলিং পর্যন্ত হবে, তারপরে কিন্তু নিয়োগ বা জয়নিং বহুদূর। এটা মনে রেখো, ভোট যদি পার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের আশা ভরসাও মন থেকে ত্যাগ করতে হবে আপাতত। ঠিক আছে, কাজেই এই সামগ্রিক নিয়োগ প্রক্রিয়া কিন্তু অনেকটাই অন্ধকারে রয়ে গেল, যে ভোট প্রক্রিয়া শুরু হলে আর এই সমস্ত নিয়ে কেউ মাথা ঘামাবে না। কাজেই যা করার কিন্তু ভোটের আগে করতে হবে, সেটা কিন্তু আমাদের হাতে নেই, সেটা কমিশনের এবং সেটা কোর্টের হাতে আছে। তো এবারে আমি আর একটা বিষয় যেটা খুবই খুবই কষ্টকর বিষয় সেটা আমি বলি। ইন সার্ভিস ফ্রেশার্স যারা ইউআর ক্যাটাগরি, তাদের কি অপরাধ ছিল? ইউআর ক্যাটাগরির কি অপরাধ ছিল? তাদের কি এটাই দোষ যে তারা পশ্চিমবঙ্গে ইউআর হয়ে জন্মেছে, আনডিসার্ভ ক্যাটাগরি হয়ে জন্মেছে? তো ইউআর ক্যাটাগরি যারা মেল রয়েছে তাদের কিন্তু কাট অফ যা গিয়েছে, সেখানে কিন্তু চান্স পাওয়াটা খুব টাফ। আচ্ছা, কোথাও কি তোমাদের মনে হয় যে একটা সিস্টেমে ভুল রয়ে গিয়েছে? যেখানে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সবার জন্য সমান অধিকার সংবিধানে মানে বর্ণিত আছে, বর্ণনা করা আছে, তো সেখানে একটা ইডাব্লিউএস ক্যাটাগরি সেখানে 10, 12, 15, 18, 20 পেয়ে যে সাবজেক্টে ভেরিফাই যাচ্ছে বা চাকরি পাবে, একটা ইউআর ক্যাটাগরির মেল বা ফিমেল সেখানে 70-র মধ্যে 68, 67 পেয়েও সেখানে ডাক পাচ্ছে না। তাহলে এই যে শিক্ষার ব্যবস্থার মধ্যে একটা গোলযোগ রয়ে গেছে, এ সিস্টেমের চেঞ্জ কবে হবে বা আদৌ হবে কি না, এটা নিয়ে আমার সন্দেহ আছে যথেষ্ট। আমি তোমাদের অবশ্যই একটা এই নিয়ে ভিডিও দেব। আমার ব্যক্তিগত জীবনে তিক্ত অভিজ্ঞতা আছে, আমি নিজে একজন ইউআর মানে ক্যাটাগরির মধ্যে বিলং করি, যদিও আমি এই প্রক্রিয়ার মধ্যে পরীক্ষা প্রক্রিয়ায় অংশগ্রহণ করিনি বা আমি অংশগ্রহণ করিনি এতে। তো আমি একজন ইউআর ক্যাটাগরির একজন মানে ব্যক্তি।
তো ইউআর ক্যাটাগরি বিশেষ করে মেলদের যে কতটাই মানে যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, যে প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না, যে আমাদের কি এটা অন্যায় ইউআর ক্যাটাগরির হয়ে জন্মানো। তাই আমি সে নিয়ে একটা ভিডিও তোমাদের অবশ্যই দেব। তো প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।